আমাদের টিএসজি পরিবারের আর একটা টিএসজি নিউজের নতুন এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওতে টেক নিউজ তো আছেই, যেরকম থাকে দারুণ ইন্টারেস্টিং ভালো ভালো টেক নিউজ আছে, সায়েন্সের খবর আছে, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা গেমিং কোম্পানি কি করে উপার্জন করে। আমরা তো দেখেছি আজকাল গেম জনপ্রিয় হয়েছে, আমরা মোবাইলের ক্ষেত্রে দেখেছি ফ্রি ফায়ার, পাবজি, অ্যাসফল্টের মতো জনপ্রিয় সব গেম। এবং এই যে গেমিং কোম্পানিগুলো গেমগুলো তৈরি করে তাদের তো প্রচুর খরচা হয় তৈরি করতে, তারা ইনকাম করে কি করে, লাভ করে কিভাবে, এই ব্যাপারে আজকের ভিডিওতে বিশদ আলোচনা করব। এই ব্যাপারে কমেন্ট আপনাদের থেকেই পেয়েছিলাম, তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর আমি টাইম স্ট্যাম্প অবশ্যই দিয়ে দেবো, যেখানে আপনারা শুধু যদি এই গেমিংয়ের পার্টটা দেখতে চান, গেমিং কোম্পানিগুলো কী করে ইনকাম করে এইটুকু দেখতে চান, তাহলে টাইম স্ট্যাম্প দেখে সেই অংশে চলে যান, সরাসরি সেই ভিডিওটা দেখুন। না হলে পুরো ভিডিওটা দেখে শেষ অবধি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিও শুরু করি, আর কি বলবো। প্রথম খবরটাই তাহলে একটু নস্টালজিক খবর নিয়ে আলোচনা হোক। না নস্টালজিক খবর মানে সেটা নোকিয়ার খবর হতে হবে এরকম কোনো কথা নেই। ব্ল্যাকবেরিকে নিয়ে আজকের প্রথম খবর বলবো। ব্ল্যাকবেরি কোম্পানি মুছে গেছে প্রায়, হারিয়ে গেছে প্রায়। এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, অবশ্যই দেখে নেবেন। তো সেই ব্ল্যাকবেরি কোম্পানি সম্ভবত আবার ফিরে আসতে চলেছে। না, আসল ব্ল্যাকবেরি আর ফিরবে না, তারা বিক্রি হয়ে গেছে। তারা ফক্সকন তাদের শেয়ার টেয়ার কিনে নিয়েছে, এরকম একটা অবস্থা। তো সেই ব্ল্যাকবেরি এবার ফক্সকনের সাথে টাই আপে একটা নতুন কিছু স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই 2021 সালেই ব্ল্যাকবেরির তরফ থেকে কোনো একটা স্মার্টফোন আবার আমরা দেখতে পাবো। আপনার কি এই ব্যাপারে আগ্রহ থাকবে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রেডমি k40 প্রো এই ফোনগুলো তো লঞ্চ করবে খুব শিগগিরই, আমরা জানি। চায়নাতে লঞ্চ করবে, তারপর পৃথিবীর বিভিন্ন দেশে যাবে। কিন্তু অলরেডি ইতিমধ্যেই পাকিস্তানে ইম্পোর্টেড হয়ে গেছে, মানে পাকিস্তানে ফোনটা বক্স শুদ্ধ চলে এসেছে। তার মানে লঞ্চ হতে আর দেরি নেই, খুব শিগগিরই পাকিস্তানেও লঞ্চ হবে রেডমি k40, অন্তত k40 প্রো কী হবে এখন আমরা জানি না। থার্মো ইলেকট্রিক চিপ তৈরি হতে চলেছে, থার্মো ইলেকট্রিক চিপ তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা সাধারণত যেরকম কাজ করে ঠিক সেরকমই কাজ করবে। হ্যাঁ, আমাদের শরীর থেকে উত্তাপ নিয়ে সেটা যে কোনো ব্যাটারিকে চার্জ দিয়ে দেবে। বিশেষ করে এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে ওয়্যারেবলের উপর। যেমন আমরা স্মার্ট ব্যান্ড পরি, আমরা স্মার্ট ওয়াচ পরি, সেগুলোতে যে চার্জ শেষ হয়ে যায়, সেই চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যাটা আর থাকবে না। তাদের ব্যাটারি অটোমেটিক আমাদের শরীরে যে উত্তাপ তৈরি হয় সেই উত্তাপ থেকে চার্জ করে নেবে নিজেদেরকে, যার ফলে আমাদের ওই স্মার্ট ব্যান্ড, স্মার্ট ওয়াচ এগুলো চার্জ দেওয়া নিয়ে আর ভাবতে হবে না। এই ব্যাপারটা হলে বেশ ভালোই হবে। ওই স্ট্র্যাপের মধ্যে বা কোথাও একটা থার্মো ইলেকট্রিক চিপ লাগানো থাকবে, যেটা সরাসরি উত্তাপটাকে কনভার্ট করে নেবে ব্যাটারির চার্জ দেওয়ার জন্য পাওয়ারে। দেখা যাক, ফিউচার বেশ ভালোই মনে হচ্ছে। শাওমির Mi 11 আলট্রা আসতে চলেছে গ্লোবালি, এবং ইন্ডিয়াতে এটা মার্চ মাসেই লঞ্চ হচ্ছে। Mi 11 আলট্রা দুর্ধর্ষ স্পেসিফিকেশনস নিয়ে আসবে, কিন্তু মজাদার খবর এটাই যে সেই ফোনটার অলরেডি আনবক্সিং ভিডিও ইউটিউবে চলে এসেছে। ফোন এখনও লঞ্চ হলো না, আনবক্সিং ভিডিও চলে এসেছে। এরকমই আজকালকার দিনে হচ্ছে। এবং আপনারা ফোনটার যদি ডিজাইন দেখেন, দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে। ব্যাক সাইডটা প্রায় ক্যামেরা দিয়ে ঢেকে দিয়েছে। ক্রমশ এই দিন আসছে যে পুরো ব্যাক সাইডটাই ক্যামেরা মডিউলই হবে। এখন 1/3 ক্যামেরা মডিউল হয়েছে, তবে দেখতে অবশ্যই খুবই ভালো লাগছে। এবং শুধু ক্যামেরা মডিউল নয়, ক্যামেরা মডিউলের মধ্যে একটা ছোট্ট ডিসপ্লেও রয়েছে ব্যাক সাইডে। এই ছোট্ট ডিসপ্লেতে বিভিন্ন নোটিফিকেশান আসবে, টুকটাক অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে। ব্যাক সাইডে রিয়ার ক্যামেরা দিয়ে হয়তো ছবিও তোলা যাবে ওই ডিসপ্লেতে নিজের ছবি দেখে, এটাও হতে পারে। দেখা যাক, ফোনটা আসলে সব কিছু বোঝা যাবে। তবে এই ফোনটা একদম দুর্ধর্ষ স্পেসিফিকেশনস নিয়ে দারুণ একটা ফোন আসবে শাওমির তরফ থেকে। এবং ইন্ডিয়াতে আজ অব্দি শাওমি যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে এটা সব থেকে দামি ফোন হতে চলেছে। এই ফোনটার কী স্পেসিফিকেশনস হবে সেই নিয়ে ভিডিওতে সময় নষ্ট করে বলে হয় কোনো লাভ নেই, এটা আপনারা গুগল করলেই জানতে পারেন। আর যদি আপনারা চান আমি স্পেসিফিকেশনস বলবো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, পরবর্তী ভিডিওতে স্পেসিফিকেশনসও জানিয়ে দেবো আমরা। ভিভো একটা পেটেন্ট ফাইল করেছে তাদের আপকামিং ফোল্ডিং স্মার্টফোনের, এবং সেটা একেবারে অন্যরকম একটু দেখতে। দেখে বোঝা যাচ্ছে ভিভো নতুন কিছু চিন্তাভাবনা করছে। এই ফোল্ডিং ফোনের ডিসপ্লেটাকে ভাঁজ করে পেছন দিক অবধি পৌঁছে দেওয়া হয়েছে, মানে পেছন দিকেও কিছুটা অবধি আপনারা ডিসপ্লে পাবেন। যার ফলে সুবিধা যেটা হবে, পেছন দিকে ডিসপ্লে থাকলে ফোনের আপনি সেই ডিসপ্লেতে নিজেকে দেখতে পাবেন, যার ফলে ব্যাক ক্যামেরাটাকে আপনি সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করতে পারবেন। এবং যেহেতু এই ফোল্ডিং ফোনটার ওই ডিসপ্লেটাকে, সামনের ডিসপ্লেটাকেই পেছন অবধি টেনে নিয়ে যাওয়া হয়েছে, তাই বারবার খুলতে হবে, ভাঁজ বন্ধ করতে হবে, এই ভয়টাও মনে হয় থাকবে না। এটা ফোল্ডিং ফোন আদৌ হবে কি, আমার এটা নিয়ে একটু সন্দেহ আছে। আমার কেমন ধারণা, এটা এমন একটা ফোন হবে যার সামনে পেছনে দুদিকেই ডিসপ্লে থাকবে এবং দুটো ডিসপ্লে কানেক্টেড থাকবে, এবং সেটা বেশ সুবিধাজনক ভালো হবে বলেই মনে হচ্ছে। তবে ঘোষ টাচের ইস্যু তো থাকতে পারে এখানে। দেখা যাক ভিভো শেষ অবধি কী করে, কী নিয়ে আসে। আমরা তো কল্পনা করবই, তবে ভিভো ফোনটা খুব শিগগিরই নিয়ে আসবে। কারণ এই বছর প্রচুর ফোল্ডিং ফোন আসবে এবং আমাদের চ্যানেলেও প্রচুর ফোল্ডিং ফোনের আনবক্সিং ভিডিও আসবে অবশ্যই।
আর হ্যাঁ, এখানে বলে রাখি, রিয়েলমি বলে দিয়েছে রিয়েলমির তরফ থেকে কোনো ফোল্ডিং ফোন 2021 সালে আসছে না। মাধব শেঠ একটা ইন্টারভিউতে বলেছেন যে রিয়েলমি কোনো ফোল্ডিং ফোন এই 2021 সালে আনার পরিকল্পনা করছে না, তারা আপাতত ফ্ল্যাগশিপ ফোনের দিকে যাচ্ছে না। এটা আমি বলবো বুদ্ধিমানের কাজ করেছে, মানে সেখানে মুখ ডোবালে আরও বাজে হতো। ফোল্ডিং ফোন তারা বলছে যে ম্যাচিওর হলে, টেকনোলজিটা আরও ভালো হলে, বেটার হলে তখন তারা আনবে, মানে একদম অ্যাপেলের মতো কথাবার্তা আর কি। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের চ্যানেলের যে ব্যানার লোগো পাল্টাচ্ছে এই ব্যাপারে নানাজনের নানা মত আসছে, কিন্তু যারা বেশিরভাগ মত যেরকম আমরা সেই অনুযায়ী চলছি। এবং অভিজিৎ এডিট এই নামে একটা চ্যানেল আমি দেখলাম, তিনি সেখানে রীতিমতো ব্যানার এডিট করে একটা ভিডিও বানিয়েছেন, কিভাবে ব্যানার এডিট করতে হয় সেটা দেখিয়েছেন। টেক্সাই গাইয়ের ব্যানার তিনি তৈরি করে দিয়েছেন। অভিজিৎ ভাইকে অনেক ধন্যবাদ। এবং এরকম আরও অনেকে বলেছেন, প্রস্তাব দিয়েছেন, আমাকে মেল করেছেন ব্যানার বানিয়ে দেবেন এবং বিনা পয়সায় বানিয়ে দেবেন। আবারও বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা কারোর থেকে ব্যানার নিতে পারবো না, কারণ একজনের থেকে নিলে তখন বাকিদের থেকে নিলাম না বলে আমাদের মন খারাপ হবে। এটা একটা আপনাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। আমরা এই বিষয়ে আর আলোচনা না করে তাহলে পরের খবরে যাই। আর আজকে শেষ খবরে বলবো যে মাইক্রোম্যাক্স কোম্পানি তারা 5G ফোন নিয়ে আসবে, এটা আমরা শুনছিলাম। আর মাইক্রোম্যাক্স মানে ইন্ডিয়াতে এই কোম্পানিটা বেশ কম দামেই কিছু 5G নিয়ে আসবে, এটা আশাই করা যায়। কম্পিটিটিভ প্রাইসে নিয়ে আসবে। সেক্ষেত্রে মাইক্রোম্যাক্সের 5G আসছে, 5G ফোনের দাম হু হু করে কমে যাচ্ছে, কিন্তু 5G ফোন কেনা কি উচিত? এই নিয়েই একটা পোল দেবো আজকে, তো সেই ব্যাপারে পরে আসছি। তবে তার আগে বলে নিই, মাইক্রোম্যাক্সের এই 5G ফোনটা কিন্তু BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এছাড়া রিয়েলমি বলে দিয়েছে তাদের নার্জো 30 যে সিরিজ আসছে সেখানে একটা ফোন আসবে কম দামে 5G। মানে এবার ইন্ডিয়াতে 15,000 রুপি, বাংলাদেশে 20,000 টাকার রেঞ্জে 5G ফোন আমরা কিন্তু অফিসিয়ালভাবে দেখতে পাবো। ব্যাপারটা বেশ ভালোই হচ্ছে, তবে 5Gর জন্য আমাদের বাধ্য হয়ে অকারণে বেশি টাকা দিতে হচ্ছে, এটা আমার মনে হয়। এবার তাহলে আসল প্রসঙ্গে চলে আসি যে গেমিং কোম্পানিগুলো কি করে উপার্জন করে। এত তো গেম তৈরি হয় এবং এক একটা গেম তৈরি করার প্রোডাকশন যে কস্ট আছে সেটা মোটামুটি একটা ছোটোখাটো সিনেমা বানানো হয়ে যাবে। বা সেরকম বড় কোনো গেমিং কোম্পানি হলে তারা যখন বড় কোনো গেম বানায় পিসির জন্য, এক্সবক্সের জন্য, সেটার প্রোডাকশন কস্ট একটা আমাদের দেশে তৈরি সিনেমার থেকেও অনেক বেশি হয়। তো তারা ইনকাম করে কি করে? ইনকাম না করলে তারা আবার একটা গেম বানাবে কি করে? লসে তো কেউ ঘরের টাকা দিয়ে ব্যবসা করবে না। তো গেমিং কোম্পানিগুলো যেটা করে, তারা সাধারণত এইসব যে প্রোডাকশন কস্ট তোলার জন্য তারা বিজ্ঞাপন দেখায়। অনলাইনে যে কোনো কিছুতেই সাধারণত ইনকামের প্রথম মাধ্যম যেটা, সেটা হচ্ছে বিজ্ঞাপন দেখানো। আপনারা যে কোনো গেমের ক্ষেত্রে দেখবেন মাঝে মাঝে কিছু ডিসপ্লে ব্যানার টাইপের বিজ্ঞাপন চলে আসে, যেগুলো আপনারা স্কিপ করে চলে যান। সেটা দেখানোর জন্য বিজ্ঞাপন কোম্পানি থেকে গেমিং কোম্পানি টাকা পায়। ভিডিও টাইপের কিছু আসে যেটা আপনাদের বাধ্য হয়ে পুরোটা দেখতে হয়, স্কিপ করা যায় না, সেটার জন্য বিজ্ঞাপন কোম্পানির থেকে গেমিং কোম্পানিগুলো টাকা পায়। এবার যে যত বড় গেমিং কোম্পানি, যার জনপ্রিয়তা যত বেশি, সে তত বেশি বিজ্ঞাপন পায় এবং সে তত বেশি উপার্জন করে এখান থেকে। কিন্তু বড় কোম্পানি মানে তাকে এটাও তো ভাবতে হবে, বেশি বিজ্ঞাপন দেখালে গ্রাহক বিরক্ত হবে, গেম অতটা জনপ্রিয় থাকবে না, তাই তারা অন্যান্য উপায়ও নেয়। দ্বিতীয় উপায় এটাই যে ইনভেন্টারি বিক্রি করা। আপনারা যারা অনলাইনে মোবাইলে বিভিন্ন জায়গায় গেম খেলেন তারা জানেন যে এই ইনভেন্টারি ব্যাপারটা কি। ইন অ্যাপ পারচেজ, অর্থাৎ আপনি গেম প্লে করছেন, ক্ল্যাশ অফ ক্ল্যান্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা কিছু বিল্ড করার পর পরবর্তী ধাপে যেতে গেলে আপনাকে আধ ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করতে হবে, 8 ঘন্টাও ওয়েট করতে হয়। তো সেইটা ওয়েট না করার জন্য আপনাকে কিছু পারচেস করতে হবে। কিছু পারচেস করা মানে গোল্ড কয়েন থাকলো বা কিছু টোকেন থাকলো, সেটা পারচেস করতে হবে। আর সেই ইন অ্যাপ গোল্ড কয়েন বা টোকেনগুলো কেনার জন্য আপনাকে সত্যিকারের টাকা খরচা করতে হবে। তো সেই সত্যিকারের টাকা খরচা করে আপনি ওই জায়গাটাকে স্কিপ করতে পারলেন। এবং পাবজির ক্ষেত্রে বা অন্যান্য গেমের ক্ষেত্রেও আপনারা দেখেছেন, বিভিন্ন ওয়েপেনের ক্ষেত্রে, বিভিন্ন কারের ক্ষেত্রে, বিভিন্ন আপগ্রেড করার জন্য বিভিন্ন রকম টাকা খরচা করার অপশান থাকে এবং আমরা টুকটাক খরচা করি, আমরা বুঝি না আসলে যে তাতে গেমিং কোম্পানির কতটা লাভ হয়। আমরা যদি 10 জন মিলে প্রত্যেকে 100 টাকা করে খরচা করি পার ডে বা পার মান্থ, তাহলেও গেমিং কোম্পানির সেখান থেকে কত টাকা হয় সেটা হিসাব করে দেখুন। আর সেখানে পৃথিবীতে কোটি কোটি মানুষ গেম খেলছে, ব্যাপারটা একটু হলেও আন্দাজ করতে পারবেন। তাই জন্যই গেমিং কোম্পানিগুলো এত ফুলে ফেপে ওঠে, এত টাকা ইনকাম করে। এবং থার্ড পয়েন্টে বলবো যে একটা ডোনেশনের ব্যাপার থাকে বিভিন্ন দেশে, বিশেষ করে প্রথম বিশ্বের দেশগুলোতে। আমাদের এদিকেও এটা ক্রমশ হচ্ছে, যখন কোনো ভালো গেম ডেভেলপ হয়, সেই গেমটা ডেভেলপ করার জন্য বিভিন্ন লোক নিজে থেকেই টাকা দেয়, যে হ্যাঁ একটা ভালো কাজ হচ্ছে, একটা দারুণ কিছু তৈরি হচ্ছে, তার জন্য আমরা কিছু টাকা দিলাম। এই টাকা দেওয়ার ফলে, সেই ডোনেশনটা পাওয়ার ফলে গেমিং কোম্পানিগুলো অনেকটা ইনকাম করে। এছাড়া আরেকটা ব্যাপার থাকে টাই আপ।
কোনো একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে টাই আপ করে আসলো, কোনো একটা ওয়েবসাইটের সাথে টাই আপ করে আসলো, যেমন OnePlus-এর সাথে টাই আপ করেছিল সাইবারপাঙ্ক। এই টাই আপ করার ফলে দুটো কোম্পানিরই লাভ হচ্ছে এবং গেমিং কোম্পানির জনপ্রিয়তা যেহেতু বেশি, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি মানুষের কাছে, তাই অন্যান্য কোম্পানি গেমিং কোম্পানিকে টাকা দেয়। ছোটোখাটো যারা কোম্পানি আছে তারা টাই আপ করলে গেমিং কোম্পানিকে টাকা দেয়, যার ফলে ছোটো কোম্পানির প্রচার হয়ে গেল, তাদের নামটা লেজুর হিসাবে জুড়ে থাকলো। মোটামুটি এই রকমভাবেই গেমিং কোম্পানিগুলো উপার্জন করে। এবার এর বাইরে আরও দু একটা কিছু বিষয় রয়েছে যেগুলো খুব ছোটোখাটো ব্যতিক্রমী, সেগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না। আর আপনাদের যদি কিছু জানা থাকে গেমিং কোম্পানি কিভাবে আরও টাকা উপার্জন করে, এই ব্যাপারে আপনার মতামত কি, আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমিও শিখতে পারবো, আমিও জানতে পারবো। আমি চাই সবসময় আপনাদের থেকে কিছু শেখার জন্য। যাই হোক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।